আজকে আমরা পড়ব দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে নামক কবিতাটি। তো আগের দিন কিন্তু আমরা পড়েছি যে সিন্ধু তীরে কবিতাটির পুরো কবিতাটা পড়ে বুঝেছি। আজকে আমরা করব কি সিন্ধু তীরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আর এসিকিউ প্রশ্নগুলো, তাই তো? তো ভিডিওটি শুরু করার আগে বা প্রশ্নগুলো দেখে নেওয়ার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। কিন্তু চলো তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রেখেছি, সিন্ধু তীরে কাব্যাংশটি কার রচনা? এটা যদি তোমরা আগের দিনের ভিডিও দেখে থাকো তোমরা পারবে, এমনকি যতগুলোই প্রশ্ন দেব না কেন মোটামুটি তোমরা পেরে যাবে। তো কার রচনা? সৈয়দ আলাউলের রচনা, তাই তো? এই যে সৈয়দ আলাউল নামক ব্যক্তি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি বর্তমান যে বাংলাদেশের যে ফরিদপুর জেলা রয়েছে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তোমাদের মনে আরও একটা প্রশ্ন হতে পারে যে এই সৈয়দ আলাউলের একটি কাব্যের নাম কি বা সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি? সর্বশ্রেষ্ঠ কাব্য কিন্তু তা ছিল পদ্মাবতী। হ্যাঁ, তাহলে দেখো দ্বিতীয় প্রশ্ন কি, কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? মানে এই যে কাব্যাংশ মানে এই সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? পদ্মাবতী কাব্যের অন্তর্ভুক্ত। এই যে এখানে আমরা পদ্মাবতী পড়লাম, এই পদ্মাবতী কাব্যটা কিন্তু অনুবাদ করা হয়েছে। তাহলে কোন কাব্য থেকে অনুবাদ করা হয়েছে? পদ্মাবতী কাব্যটি পদুমাবত নামক এক কাব্য আছে সেখান থেকে অনুবাদ করেছে। কে অনুবাদ করেছে? তোমরা যদি আগের দিনে ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু সবাই পারবে। মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাউল, যিনি কিন্তু অনুবাদ করেছিলেন। তারপরে 3 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা কে? সমুদ্র নিপতি সুতা, এখানে সমুদ্র নিপতি সুতা বলা হয়েছে পদ্মাকে। পদ্মাকে আগের দিন তোমরা পড়েছিলে, তাই তো? সমুদ্র নিপতি বলা হয়েছে সমুদ্র রাজার কন্যাকে। তো এখানে দেখো এই যে সমুদ্র নিপতি সুতা, এখানে প্রশ্নটা ছিল কাকে বা কে সমুদ্র নিপতি সুতা। এবার যদি প্রশ্নটা এরকম হয় যে সমুদ্র নিপতি সুতা শব্দের অর্থ কি, তখন কি বলবে? আগের দিন বলেছিলাম সমুদ্র নিপতি মানে সমুদ্র রাজা আর সুতা মানে কন্যা বা মেয়ে, তাহলে সমুদ্র রাজার কন্যা। 4 নম্বর, মনোহর দেশটির মানুষের ধর্মকর্ম কেমন? তাহলে মনোহর দেশের মানুষের সর্বদা কি করে? তারা সদা ভালো আচরণ করে থাকে। তাহলে এই যে এখানে দেখো লিখে দিয়েছি সত্য ধর্ম সর্বদা সদাচার, তাই তো? তারপরে প্রশ্ন 5 নম্বর, ক্লেশ শব্দের অর্থ কি? ক্লেশ মানে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। মনোহর দেশটিতে কি নেই? মনোহর দেশটিতে কোথাও দুঃখ কষ্ট নেই, মানে এখানকার মানুষেরা খুব সাধারণভাবে জীবনযাপন করে, তাই তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট ইত্যাদি নেই। 7 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, এখানে কন্যা বলতে কার কথা বলা হয়েছে? এখানে পদ্মাবতীর কথা বলা হয়েছে। কিন্তু এখানে পদ্মাবতীকে আর পদ্মাকে সেটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, যেটা যদি তোমরা আগের দিনের ভিডিও দেখো তাহলে তো বুঝতেই পেরে যাবে। তাই যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, তাহলে এই সিন্ধু তীরের কবিতা থেকে কোনো কিছু তোমাদের জানতে বাকি থাকবে না, এমন তোমরা সব প্রশ্নই অ্যান্সার দিতে পারবে। এবার দেখো সৈয়দ আলাউল কোন যুগের কবি? সৈয়দ আলাউল কিন্তু মধ্যযুগের একজন কবি ছিলেন। 9 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল কার অনুরোধে পদুমাবতের অনুবাদ করা শুরু করে? মাগন ঠাকুরের অনুরোধে, যেটা আমি তোমাদের একটু আগেই বলেছি। চলো তাহলে আর বাকি প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো তাহলে 10 নম্বর প্রশ্ন কি? 10 নম্বর প্রশ্ন হচ্ছে গুণজুতা শব্দের অর্থ কি? গুণজুতা শব্দটা দেখো যে গুণ মানে তো বুঝতেই পারছো, গুণ জুতা শব্দের অর্থ হলো যুক্ত, মানে গুণজুতা বা গুণ যুক্ত বা গুণী কাউকে বোঝানো হয় গুণজুতা শব্দের দ্বারা। তো তোমাদের আমি সৈয়দ আলাউল সম্পর্কে মোটামুটি সমস্ত কিছু বললেও সৈয়দ আলাউলের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলিনি, শুধু বলেছিলাম সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম, তাই তো? তো সৈয়দ আলাউলের লেখা দুটি কাব্য, একটা হচ্ছে সপ্তপয়কর আর একটা হচ্ছে তোহফা। এইটা একটু মনে রেখো তোমরা।
তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, দেখি দিব্যস্থান, কোথায় অবস্থিত দিব্যস্থান? এই দিব্যস্থানটা বলা হয়েছে কি, দিব্যস্থান মানে কি? দিব্যস্থান মানে হলো দেবতাদের স্থান এমন বোঝায়। তাহলে সেই সুন্দর মনোরম দিব্যস্থানটি অবস্থিত সিন্ধু তীরে। তার চারপাশের যে পরিবেশের বর্ণনাটাও কিন্তু কবিতায় দেওয়া ছিল। তেমন ধরনের একটা প্রশ্ন দেখো, উপরে পর্বত কিসে ভরা? ফুল ফলে, মানে ফুল ফলের গাছে ভরা, তাই তো। টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ, যেটা ভীষণ ভালো প্রশ্ন তোমাদের জন্য। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে সর্বক্ষণ? এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কিন্তু সমুদ্র রাজার কন্যা পদ্মার কথা। তিনি কোথায় থাকে? তিনি থাকে মনোহর উদ্যানের প্রাসাদে, তাই তো। তারপরে দেখো প্রত্যুষ শব্দের অর্থ কি? প্রত্যুষ শব্দের অর্থ প্রভাত, কিংবা আমরা ভোরবেলাও বলতে পারি। মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ ভেলা। ভেলা মানে বোঝে তো? ভেলা মানে কি? ভেলা মানে হলো যেই তৈরি করা হয় না, অনেক সময় তোমরা দেখে থাকবে কলা গাছগুলো দিয়ে কিন্তু ভেলা তৈরি করা হয়। তো এই সূত্র ধরে, এই মাঞ্জসের সূত্র ধরে তোমাদের আর একটা প্রশ্ন আসতে পারে যে মাঞ্জস কোথায় ছিল বা কোথায় দেখা গিয়েছিল কবিতায়? তখন তোমরা কি লিখবে? সিন্ধু তীরে কিন্তু মাঞ্জস দেখা গিয়েছিল। ত্বরিত গমনে কথাটির অর্থ কি? তাড়াতাড়ি চলে আসা। আর তাড়াতাড়ি করে চলে আসে দেখছে, তখন কখন ত্বরিত গমন শব্দটা কবিতায় ব্যবহার করা হয়েছিল? যখন তারা দেখলো যে একটা মাঞ্জস নদীর ধারে পড়ে রয়েছে, তখন কিন্তু তারা ত্বরিত গমনে চলে আসলো, তাই তো। এখান থেকে বুঝতে পারছো ত্বরিত গমনের শব্দের অর্থ কি? তাড়াতাড়ি চলে আসা। 18 নম্বর, পদ্মাবতীর কজন সখী? 4 জন। ওই যে পঞ্চকন্যা বলেছিলাম, মনে করো, যেখানে কি পঞ্চকন্যা বলতে কাকে বোঝানো হয়েছিল? পদ্মাবতী আর তার 4 সখী, এদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল কি পঞ্চকন্যা। তো এখানে প্রশ্নটা দেখো, বলেছে কি পদ্মাবতীর কজন সখী, তাহলে তো 4 জনই হবে। পদ্মা কি দেখে বিস্মিত? পদ্মা হচ্ছে পদ্মাবতীর রূপ। পদ্মাবতীকে, পদ্মাবতীকে মনে করো, পদ্মাবতীর রূপ দেখে সমুদ্র রাজার কন্যা বিস্মিত হয়ে গেছে। এখানে দেখো বিদ্যাধরীর শব্দের অর্থ অপ্সরা। চলো তাহলে বাকি প্রশ্নগুলো আবার দেখে নিই। চলো তাহলে 21 নম্বর প্রশ্ন দেখো, চিতে, চিতে শব্দের অর্থ কি? চিত মানে তোমরা তো জানো চিত্ত মানে মন, সেই চিত্ত থেকেই কিন্তু চিত শব্দটা আসছে। তাহলে চিত্তে শব্দের অর্থ হলো মনে। অচৈতন্য শব্দের অর্থ অজ্ঞান বা অচেতন অবস্থায় পড়েছিল। কে পড়েছিল? পদ্মাবতী, তাই তো। অচেতন থাকার সময় পদ্মাবতীর কেশবেশের কিরূপ অবস্থা ছিল? এলোমেলো, বা তোমাদের কবিতায় উল্লেখ ছিল বেথানিত শব্দটা, তাই না? তাহলে চুলগুলো কিরকম ছিল? বেথানিত ছিল। নাও শব্দের অর্থ নৌকা, বাউ শব্দের অর্থ বাতাস। 26 নম্বর প্রশ্ন, চিত্রের পুতলি সমা শব্দটির অর্থ হলো চিত্র। চিত্র মানে তো জানোই ছবি, পুতলি মানে পুতুল, সমা মানে সম, মানে চিত্রের পুতুলের মতো ছবি, মানে মানে এই শব্দটার অর্থ আমরা তাহলে কি পেলাম? চিত্রের পুতুলের মতো। কিঞ্চিত, এটা তো সবাই জানো, কিঞ্চিত মানে হলো অল্প। তারপরে বিধি মোড়ে না করো নৈরাশ কথাটির বক্তা কে? বিধি মোড়ে না করো নৈরাশ কথাটি বলেছিল পদ্মা। কাকে উদ্দেশ্য করে? নিরঞ্জন বা বিধাতাকে উদ্দেশ্য করে বলেছিল। কার জন্য? পদ্মাবতীর জন্য বিধাতাকে পদ্মা বলেছিল। বাহুরক শব্দের অর্থ ফিরে আসা। পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? নিরঞ্জনের কাছে, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, এই শব্দটা বলতে গিয়ে বললাম, মানে এই প্রশ্নটা বলতে গিয়ে বললাম। 31 নম্বর প্রশ্ন, চিকিৎসিমু শব্দের অর্থ কি? চিকিৎসা করাবো। আর কিছু, আর মনে হয় 10টা মতো প্রশ্ন আছে, তাহলেই হয়ে যাবে আজকের প্রশ্ন পর্ব। দেখো তাহলে শেষ কিছু প্রশ্ন কি রেখেছি। প্রথম মানে 32 নম্বর প্রশ্ন, পদ্মার সখীরা পদ্মাবতীকে কোথায় নিয়ে গেল? উদ্যানের মাঝে। মানে কি এখানে পদ্মাবতী কি? পদ্মাবতী কিন্তু নৌকা করে মানে ভেলাতে করে ভেসে এসেছিল, তাই তো। 33 নম্বর, কতক্ষণ পঞ্চকন্যার সেবা করা হয়েছিল? 4 দণ্ড সেবা করা হয়েছিল। বহু যত্নে চিকিৎসার পর কি হয়েছিল? চেতন বা জ্ঞান ফিরে পেয়েছিল, তাই তো। দেখো তাহলে 35 নম্বর প্রশ্ন কি? শ্রীযুত শব্দের অর্থ কি? শ্রীযুত শব্দের অর্থ হলো মহাশয়।
কাব্যাংশটির শেষে কার নাম পাওয়া যায়? মাগন ঠাকুরের নাম তো পাওয়া যায়, সেটা আমি তোমাদের বলেছি। যদি এবার বলে যদি কাদের নাম পাওয়া যায়, তখন কিন্তু সৈয়দ আলাউলও হবে, আবার মাগন ঠাকুরের নামটাও কিন্তু হবে। 37 নম্বর প্রশ্ন, মহান্ত শব্দের অর্থ কি? পুরোহিত বা সন্ন্যাসীদেরকে বোঝানো হয়। 38 নম্বর কি? অগ্নি জ্বালি সেকে গাও কথাটির অর্থ আগুন জ্বালিয়ে গায়ে সেক দেওয়ার কথা বলা হয়েছে। এবার এরকমও প্রশ্ন দিতে পারে যে কোথায় কোথায় সেক দিয়েছিল, তখন কি হবে? মাথা, পায়ে, এইরকম, তাই তো? তাহলে হয়ে গেল আজকে এইটুকুই। আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন দেখে খুব ভালো লাগবে এবং তোমাদের এর বাইরে এমন কোনো প্রশ্ন আর আসবে না হয়তো। তো আজকে এইটুকুই। তো তোমাদের কাছে আবারও অনুরোধ যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিতে ভুলো না। তো নেক্সট দিন আবারও কোনো তোমাদের 10ম শ্রেণীর কবিতা কিংবা গল্প নিয়ে আসবো। তো আজকে এইটুকুই, টাটা।